আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ঈদের ছুটির পর আবার তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে আমাদের। তো আশা করি তোমরা যে যেখানে ছিলে খুব ভালো ছিলে এবং পরিবারের সাথে খুব ভালোভাবে ঈদ উদযাপন করেছো। তো আজকে আমরা আবার পড়ায় চলে যাই। গত ক্লাস পর্যন্ত আমাদের কৃষির গমের বিশ্বব্যাপী উৎপাদন, বন্টন, নিয়ামক আর অর্থনৈতিক গুরুত্ব এগুলো হয়ে গিয়েছিল। আজকে আমরা দুটো অর্থকারী ফসলের নিয়ামক, উৎপাদন, বন্টন, অর্থনৈতিক গুরুত্ব পড়ব। সেই গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল দুইটা কি? আখ এবং চা। তো প্রথমে আমরা আখ নিয়ে আলোচনা শুরু করি। আখ হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় ফসল। তো আখের কি করা হয়? আখের রসটা কালেকশন করে এই রসটাকে চিনি তৈরি করা হয় এবং এই চিনিটা আন্তর্জাতিক বাণিজ্যে চলে যায়। সরাসরি আখটা আন্তর্জাতিক বাণিজ্যে যায় না। পৃথিবীর প্রায় 68% চিনি উৎপাদন হয় আখ থেকে। তো আখের আদি ভূমি দেখা যায় কি মৌসুমী অঞ্চলটা হচ্ছে আখের আদি ভূমি। তো আখ নিয়ে আমরা আজকে প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে আখের নিয়ামক, অর্থাৎ কোন কোন ভৌগোলিক নিয়ামকে ভালো আখ উৎপাদন হয় সেটা। তো প্রথমে আমরা এর আগেই বলেছি, যখন কৃষির নিয়ামক পড়েছি, ধানের পড়েছি, গমের পড়েছি, তখন প্রথমেই জানি যে আমরা প্রাকৃতিক নিয়ামক আছে, অর্থনৈতিক নিয়ামক আছে এবং সাংস্কৃতিক নিয়ামক আছে। প্রাকৃতিক নিয়ামকের মধ্যে কি আছে? কয়টা জিনিস আছে, তাই না? প্রাকৃতিকের মধ্যে ভূপ্রকৃতি। আমরা কিন্তু ধানের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে বলে দিয়েছিলাম যে সাধারণত সমতল যে ভূমি সেখানে সব ধরনের কৃষি ফলে ভালো ফলে। এইভাবে কি ধানেরও সমতল ভূমিতে হয় এবং গমেরও। কিন্তু আখের ক্ষেত্রে একটু পরিবর্তন আছে, কি এটা অবশ্যই সমতল ভূমি হবে কিন্তু সামান্য উঁচু হবে এবং সামান্য ঢালু হবে। আখের জমিতে যদি পানি জমে থাকে তাহলে আখের গোড়া নষ্ট হয়ে যায় এবং আখ উৎপাদন ভালো হয় না। সেই কারণে কি হয়, ভূপ্রকৃতিটা হতে হবে কি একটু উঁচু, অর্থাৎ সামান্য উঁচু এবং সামান্য ঢালু, যেন পানি জমে না থাকে, কিন্তু ভূমিটা হবে আবার সমতল। তাহলে এই ধরনের ভূপ্রকৃতিতে আখ ভালো জন্মে। জলবায়ু কেমন দরকার? জলবায়ু দুটো ভাগ আছে, একটা হচ্ছে তাপমাত্রা আর একটা বৃষ্টিপাত। তাপমাত্রা কেমন? 19 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে আখ চাষের জন্য অত্যন্ত উপযোগী। আর বৃষ্টিপাতটা কত? 125 থেকে 175 সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে আখ চাষের জন্য অত্যন্ত উপযোগী। লাস্টে যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি মৃত্তিকা। আখ চাষের জন্য কোন ধরনের মৃত্তিকা বেশি উপযোগী সেটা আমরা এখন জানবো। চুন, পটাশ, নাইট্রোজেন মিশ্রিত যে মৃত্তিকাটা আছে, অথবা লাভা মিশ্রিত যে কৃষ্ণ মৃত্তিকা, এই মৃত্তিকাগুলো হচ্ছে আখ চাষের জন্য অত্যন্ত উপযোগী। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? আখের প্রাকৃতিক নিয়ামকের মধ্যে ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, এগুলো জেনে গেলাম। ঠিক আছে, এখন জানবো আমরা কি অর্থনৈতিক নিয়ামক। এর আগে যখন আমরা পড়েছি অর্থনৈতিক নিয়ামক গুলোর কি কি পড়েছিলাম, 4টা অংশ আমরা দেখিয়েছিলাম, তাই না? 4টা সাবক্লাস দেখিয়েছিলাম। একটা হচ্ছে মূলধন, শ্রমিক, বাজার, পরিবহন, তাই না? আখের সেই আগের মতোই সবকিছু আছে, শুধু একটা এক্সট্রা হবে। এখানটায় হবে চিনিকল প্রতিষ্ঠা। অর্থনৈতিকের মধ্যে একটা বেড়ে যাবে। আগের বর্ণনায় আমরা দিব মূলধন, শ্রমিক, পরিবহন, উন্নত পরিবহন অথবা পরিবহন যোগাযোগ, যাই বলি না কেন, পরিবহন, বাণিজ্য, আর একটা যেটা দিব চিনিকল প্রতিষ্ঠা। চিনিকল প্রতিষ্ঠাটা কেন দিব? আমরা বলছি যে আখ সরাসরি বিশ্ব বাণিজ্যে কিন্তু বা আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করতে পারে না। সে কি করে? আখ থেকে যে রসটা
বের করে নেওয়া হয়, সেই রস থেকে চিনি করে চিনিটা বাজারে বাজারজাতকরণ করা হয়ে থাকে। তাই যত বেশি চিনিকল প্রতিষ্ঠা করা হবে কোনো দেশের মধ্যে কিংবা কোনো দেশের মধ্যে, তত বেশি আখ উৎপাদনে আগ্রহী হবে মানুষ বা কৃষকরা তত বেশি আগ্রহ প্রকাশ করবে, কারণ তখন চিনি আখের সঠিক মূল্যও পাবে কৃষকরা। সেই জন্য কি অর্থনৈতিক নিয়ামকের মধ্যে চিনিকল প্রতিষ্ঠা একটা নিয়ামক আমরা দিয়ে দিব। আগে আমরা 4টা পড়েছি, এই ক্ষেত্রে আমরা 5টা দেব, ঠিক আছে। আর মূলধন, শ্রমিক, পরিবহন, ধানের যেমন বর্ণনা দিয়েছি ঠিক ওই রকমই বর্ণনা দিব, শুধুমাত্র ওখানে ধান, গম এগুলো না লিখে আখ লিখব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি সাংস্কৃতিক নিয়ামক। সাংস্কৃতিক নিয়ামকেও আমরা বলেছিলাম কি কি থাকে সাধারণত, জনসংখ্যা, বিজ্ঞান প্রযুক্তি, তারপরে হচ্ছে তোমার সরকারি নীতি, কৃষি ঋণ, এইসবগুলো হচ্ছে সাংস্কৃতিক নিয়ামকের অন্তর্ভুক্ত। এইগুলো এর আগেও আমরা ধান গমে বর্ণনা করেছি, এই জন্য আমি আর ডিটেল বর্ণনা করছি না। আমরা এখন চলে যাব আখের উৎপাদন এবং বন্টনে। আশা করি যে আখের ভৌগোলিক নিয়ামক বা আখ চাষের নিয়ামক সম্পর্কে তোমরা বুঝে গেছো। এর আগেই আমি বলেছি যে কোনো একটা নির্দিষ্ট সালে কি পরিমাণ উৎপাদন হয়, সেটা হচ্ছে আখের উৎপাদন, বিশ্বব্যাপী উৎপাদন। আর বন্টন হচ্ছে কি কোন কোন দেশের কোন কোন জায়গায় উৎপাদন হয়, ঠিক আছে। আমি আগেই লিখে রেখেছি এখানটায় বিশ্বের আখ উৎপাদনকারী প্রধান প্রধান দেশগুলো, লাস্টে জায়গা হয় নাই দেখে আমি ফিলিপাইনেরটা লিখি নাই, ফিলিপাইনটা হচ্ছে 10 নম্বরে। তো এখন আমরা একটু বর্ণনা করি যে আখ উৎপাদনের প্রথম মানে বিশ্বের যে প্রথম উৎপাদনকারী দেশ সেটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিলে 2016 সালে উৎপাদনের পরিমাণ ছিল 76.89 কোটি মেট্রিক টন। আর এই ব্রাজিলের কোথায় কোথায় উৎপাদন হয়? উত্তর পূর্ব অঞ্চলে, তারপরে হচ্ছে তোমার পূর্ব মধ্য অঞ্চলে, দক্ষিণ পূর্ব অঞ্চলে প্রভৃতি অঞ্চলে, ব্রাজিলের এই সব অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে আখ উৎপাদন হয়ে থাকে। ভারতে উৎপাদনের পরিমাণ হচ্ছে 34.84, ভারতের কর্ণাটক, মহারাষ্ট্র, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ, গাঙ্গেয় সমভূমি প্রভৃতি অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে আখ উৎপাদন হয়ে থাকে। চীন হচ্ছে বিশ্বে 3য় স্থান অধিকার করেছে আখ উৎপাদনে, এর পরিমাণ হচ্ছে 12.31। চীনের হুয়াংহু, ইয়াংশি, কিয়াং এর তীরবর্তী অঞ্চল বা অববাহিকা অঞ্চলে অনেক জন্মে। এছাড়াও হচ্ছে কি ওই যে বদ্বীপ অঞ্চলগুলো, ইয়াংশি, কিয়াং এর যে বদ্বীপ অঞ্চল আছে সেখানেও প্রচুর পরিমাণে আখ উৎপাদন হয়। থাইল্যান্ডে উৎপাদনের পরিমাণ 8.75 এবং থাইল্যান্ডের কোথায় মধ্য পূর্বাঞ্চল এবং উত্তরাংশে প্রচুর পরিমাণে আখ উৎপাদন হয়ে থাকে। পাকিস্তানে হচ্ছে 6.55, মেক্সিকো 5.64 কোটি মেট্রিক টন, কলম্বিয়া 3.70 মেট্রিক টন, অস্ট্রেলিয়া 3.44 এবং ইন্দোনেশিয়া 2.72 কোটি মেট্রিক টন। এছাড়াও 10 নম্বরে আছে ফিলিপাইন। ফিলিপাইনে হচ্ছে 2.23 কোটি মেট্রিক টন আখ উৎপাদন হয়ে থাকে। তো এইটাই হচ্ছে আমাদের কি আখের উৎপাদন ও বন্টন। আর আমরা আখের তো বাণিজ্য হবে না, চিনির বাণিজ্য হবে। তো দেখা যাচ্ছে কি চিনির উৎপাদন বাণিজ্য, এখন চিনির ব্যবহার বেড়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক বাণিজ্যেও কিন্তু এখন চিনির আমদানি রপ্তানি বাণিজ্যটা অনেক বেশি বেড়ে গেছে। তো অনেক আগে দেখা যেত কি যে এশিয়ার দেশগুলো আখ উৎপাদনে এগিয়ে ছিল, কিন্তু এশিয়ার যে দেশগুলো আখ উৎপাদন করে সেই সব দেশে জনসংখ্যার বৃদ্ধির কারণে ধান উৎপাদনের প্রতি বেশি আগ্রহী হয়ে গিয়েছে। ফলে কি হয়েছে, আখ উৎপাদনটা কমে এসেছে। পক্ষান্তরে কি হয়েছে, দক্ষিণ আমেরিকার দেশগুলো আখ উৎপাদনে অনেক বেশি উৎপাদন শুরু করেছে। তো এশিয়ার কোন দেশগুলো আখ উৎপাদন আগের তুলনায় কমে গেছে? এই যে ভারত, চীন, থাইল্যান্ড প্রভৃতি এইসব দেশগুলোতে পূর্বের তুলনায় এখন আখের উৎপাদন কম। পক্ষান্তরে কি হচ্ছে, ব্রাজিল, কলম্বিয়া এইসব দেশগুলোতে, চিলি এইসব দেশগুলোতে আখের উৎপাদন আস্তে আস্তে বেড়ে গেছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আখের উৎপাদন বন্টন নিয়ামক অর্থনীতির গুরুত্ব। আরেকটু কথা না বললেই নয়, সেটা হচ্ছে
দেখা যাচ্ছে যে আখ উৎপাদন হয় বেশিরভাগ ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোতে। আর উন্নয়নশীল দেশগুলোতে আখের যে চাষের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর মধ্যে কতগুলো সমস্যা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে আখের যে রসটা, সেই রসটা সরাসরি কি করা হয়, চিনি কলে না গিয়ে গুড় তৈরির প্রবণতা দেখা যায়। বাংলাদেশের মতো যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে কি হয়, গুড় তৈরির প্রবণতা তৈরি হওয়ার কারণে আখগুলো আমরা শিল্পে কাঁচামাল হিসেবে আর পাঠাচ্ছি না, না পাঠায় আমরা হচ্ছে গুড় তৈরি করছি। ফলে কি হচ্ছে, শিল্পগুলো তার প্রয়োজনীয় কাঁচামাল আর পাচ্ছে না। আর এছাড়াও উন্নয়নশীল দেশে কি কি সমস্যা হতে পারে আমরা জানি। উন্নত বীজের সমস্যা হবে, যানবাহনের পরিবহনের সমস্যা হবে, তারপরে হচ্ছে তোমার মূলধনের সমস্যা হবে, এইসব সমস্যা, সারের সমস্যা হবে, কীটনাশকের সমস্যা হবে। এই সমস্যাগুলো উন্নয়নশীল দেশে হবে। তো এখন আমরা আসবো, আমাদের আলোচনা শেষ, আমরা এখন আসবো চাতে। চা এক ধরনের পানীয়, তাই না? এই পানীয়টা কি হয়, আমাদের ক্লান্তি দূর করে, অবসাদ দূর করে। আর এইটা আন্তর্জাতিক বাণিজ্যে এত বেশি গুরুত্বপূর্ণ যে আমরা অর্থকরী ফসল বর্ণনার ক্ষেত্রে, আর বিশেষ করে বাংলাদেশে প্রচুর পরিমাণে চা উৎপাদন হয় এবং বিদেশে রপ্তানি হওয়ার কারণে চায়ের বর্ণনাটা কিন্তু আমরা, মানে চায়ের বিশ্বব্যাপী উৎপাদন বন্টন, এটা কিন্তু আমরা পড়ছি। তো চায়ের প্রথমে আমরা কি নিয়ামক নিয়ে আলোচনা করব। ও আরেকটু বলে নিই, চায়ের প্রথম উৎপাদন শুরু হয় কোথায়, চীনে। চীন থেকেই ধারণা করা হয় যে চীনেই প্রথম চায়ের চাষ শুরু হয়েছিল। তো চায়ের নিয়ামকগুলো কি, ঠিক আগের মতনই আমরা নিয়ামক বলবো। প্রাকৃতিক নিয়ামক, ভূপ্রকৃতি, সব ধরনের ভূপ্রকৃতিতে আমরা বলেছি সমতল ভূমি হচ্ছে, সমতল ভূমিতে হচ্ছে সবচাইতে ভালো ফসল ফলে বা সব ধরনের ফসল ফলে, এক্সেপ্ট কি চা। চায়ের জন্য কিন্তু সমতল ভূমি অত বেশি প্রয়োজন নয়, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বেশি প্রয়োজন। সাধারণত 600 থেকে 1200 মিটার উচ্চতায় যে পাহাড়ের বা টিলার ঢাল আছে, সেই ঢালে চা চাষ সবচাইতে ভালো হয়। তাহলে চা চাষের জন্য আমাদের কেমন ভূপ্রকৃতির প্রয়োজন, ঢালু স্থান প্রয়োজন, যেই জায়গায় কি হবে, পানি জমে থাকবে না এবং ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হবে 600 থেকে 1200 মিটার পর্যন্ত। গবেষণা করে দেখা গেছে যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যত বেশি হবে, চায়ের গুণগত মান তত কিন্তু বাড়বে। সাধারণত দেখা যায় 1200 মিটার উচ্চতায় যে চাগুলো উৎপন্ন হয়, সেই চা হচ্ছে উৎকৃষ্ট মানের চা। তো তাহলে দেখা যাচ্ছে যে চা চাষের জন্য কোন ধরনের ভূপ্রকৃতি, উঁচু ভূপ্রকৃতি প্রয়োজন, অর্থাৎ সেই উঁচু ভূপ্রকৃতির ঢালে চা চাষ হয়ে থাকে। এরপরে আসবো কি, জলবায়ুতে। চা সাধারণত কি হয়, প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হবে, সেই সব জায়গায় চা উৎপাদন ভালো হবে। কিন্তু বৃষ্টিপাত সংঘটিত হলেও কি হবে, গোড়ায় পানি জমে থাকতে পারবে না, পানিটা চলে যাওয়ার জন্য তোমার ঢালের প্রয়োজন হয়। এই কারণে কি চা হচ্ছে পাহাড়ের ঢালে ভালো হয়। তো সাধারণত 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চায়ের চারা গাছ বড় হতে সহায়ক, অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চা গাছ খুব দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক আছে। কিন্তু চা গাছ কি হয়, বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না।
এই জন্য তাকে শেড দিতে হয়। আবার কি হয়, চা গাছ আবার অত্যন্ত শীতও সহ্য করতে পারে না। যদি তাপমাত্রা অনেক কমে যায় তাহলে চা গাছের ক্ষতি সাধিত হয়। আর বৃষ্টিপাত কতটুকু প্রয়োজন? বৃষ্টিপাত সাধারণত 125 থেকে 625 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। দেখো তাহলে কত বেশি বৃষ্টিপাতের প্রয়োজন, তাই না? এরপরে আমরা বলছি কি, মৃত্তিকা। সাধারণত নাইট্রোজেন যুক্ত অম্ল মৃত্তিকা হচ্ছে চা চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও কি হয়, লৌহ মিশ্রিত, আগ্নেয় ভস্ম মিশ্রিত যে মৃত্তিকা আছে, দোআঁশ মৃত্তিকা, সেই মৃত্তিকাতেও কিন্তু চা চাষ ভালো হয়। এরপরে আমরা আসবো কিসে? অর্থনীতিকে। আখ চাষের যেমন আমরা অর্থনীতিকে 4টা পয়েন্টের জায়গায় 5টা দিয়েছি, একটা নতুন দিয়েছি কি, চিনিকল প্রতিষ্ঠান। এখানেও কিন্তু আমরা 1টা পয়েন্ট বেশি দিব। মূলধন দিব, শ্রমিক দিব। আচ্ছা, এখানটায় শ্রমিকের বর্ণনাটা একটু আমাকে দিতেই হবে। কারণ কি, যে চা গাছের চারা তৈরি, চা গাছের চারা রোপণ, ওই যে 2টা পাতা 1টা কুড়ি উঠানো, এইসব কাজগুলো কি হয়, মেশিনের সাহায্যে ভালো হয় না। এই জন্য প্রচুর পরিমাণে কিন্তু শ্রমিকের প্রয়োজন হয়। তো শ্রমিক না হলে চা উৎপাদন ব্যাহত হয়। ঠিক আছে, এই জন্য এই শ্রমিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মেশিনের সাহায্যে অনেক কাজ করা সম্ভব হয়, কিন্তু চায়ের চারা তৈরি, চারা রোপণ, তারপরে চারার থেকে ওই যে কুড়ি পাতাসহ কুড়ি উঠানো, এসব কাজের জন্য প্রচুর পরিমাণে শ্রমিক কিন্তু প্রয়োজন। এটা মেশিন দিয়ে হয় না। তো সেজন্য এটা আমরা খুবই ভালোভাবে লিখব। এরপরে আমরা বলেছি কি, পরিবহন, বাণিজ্য। আর একটা বলছি কি, নতুন করে দিব হচ্ছে মৃত্তিকা ক্ষয় রোধ ও ছায়া সৃষ্টি। এর আগেই আমি বললাম যে চা গাছ কিন্তু অত্যন্ত বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না। তো বেশি তাপমাত্রা সহ্য করতে পারে বলে সে কি করে, মাঝে মাঝে বড় বড় গাছ লাগানো হয়। এই গাছের ছায়া তৈরি করে, মানে ওই গাছের যে ছায়া হয়, সে ছায়ার নিচে চা গাছগুলো বড় হয়। আর মৃত্তিকা ক্ষয় রোধের জন্য কিন্তু তোমার দরকারি যে বড় বড় গাছগুলোকে শেকড় দিয়ে পাহাড় ধস থেকে পাহাড়গুলোকে রক্ষা করে, এইভাবে কিন্তু চা চাষে সহযোগিতা করে থাকে। তো এরপরে আমাদের আছে কি, সাংস্কৃতিকেও ঠিক আগের মতনই আমরা বলবো কি, জনসংখ্যা, বিজ্ঞান প্রযুক্তি, তারপরে সরকারের নীতি, তারপরে বলবো ঋণের সুবিধা প্রভৃতিগুলো হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক। এখন আমরা আসবো বিশ্বব্যাপী চায়ের উৎপাদন ও বন্টন। যেহেতু তোমরা ইতোমধ্যে ধান, গম, আখ সবকিছুই পড়ে নিয়েছো, তাই আমি আর এগুলো ডিটেল বর্ণনা করব না। শুধু চা উৎপাদনকারী দেশগুলো এবং পরিমাণটা লিখব, আর আমদানি রপ্তানির প্রধান আমদানিকারক দেশ, প্রধান রপ্তানিকারক 5টা দেশের নাম বলবো। বাকিটা তোমরা একটু কষ্ট করে বই থেকে পড়ে নেবে। তো আমি হচ্ছে তোমাদের এখন উৎপাদনকারী দেশ বলবো, অর্থাৎ বিশ্বব্যাপী
এরপরে আছে জাপান এবং ইরান। জাপানে হচ্ছে ৮০,২০০ আর ইরানে ৭৫,০০০ মেট্রিক টন উৎপাদন হয়েছে। এটাই হচ্ছে ২০১৬-র হিসাব। ঠিক আছে, এখন তোমরা ঠিক আগের মতো কোন কোন জায়গায় চীনের হয়, কোথায় ভারতের হয় একটু দেখে নিবা, উৎপাদনটাও দেখে নিবা। আমাদের এখন বাকি আছে অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব চা কি, আমি বারবার বলছি যে এর আগেও বলেছি যে চায়ের বিশ্বব্যাপী যে চায়ের যে আন্তর্জাতিক বাণিজ্য, সেটা হচ্ছে এটা একটা পানীয় যা আমাদের ক্লান্তি দূর করে, বিষাদ দূর করে। তো এই যে পানীয়টা সারা বিশ্বে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি রপ্তানি হয়ে থাকে। তো বিশ্বের প্রধান 5টা দেশ আমি আমদানিকারক দেশের নাম এবং রপ্তানিকারক দেশের নাম বলবো একটু। এটা হচ্ছে আমাদের উৎপাদন ও বন্টন। রপ্তানি করে প্রথম কে? চীন, শ্রীলঙ্কা, ভারত, জার্মান, পোল্যান্ড। এটা হচ্ছে প্রধান 5টা রপ্তানিকারক দেশ। আর আমদানি হচ্ছে রাশিয়া, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য। এটা হচ্ছে 5টা প্রধান রপ্তানিকারক দেশ, এটা হচ্ছে প্রধান 5টা আমদানিকারক দেশ। ঠিক আছে, এখন রপ্তানিকারক দেশে তোমার পরিমাণটা কি?